রেডি? হ্যালো বন্ধুরা, আমরা আবারও চুম্বকত্বের ক্লাস নিয়ে ফিরে এসেছি তোমাদের মাঝে। তো আমরা এই সেকেন্ড পার্টটাতে কভার করব হচ্ছে চুম্বক এবং ভূচুম্বকত্ব। তো একটা চুম্বকের সাথে কি কি রাশি জড়িত থাকে, সেগুলো দিয়ে হচ্ছে কিভাবে হিসেব নিকেশ করা যায়, তো এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমাদের আলোচনা করতে হবে। তো আমরা একটা চুম্বককে যখন কোনো একটা জায়গায় রাখি, সেটা ভ্যাকুয়াম হোক বা কিংবা কোনো মিডিয়াম হোক, তখন সে কি করে? সে তার চারপাশে একটা চুম্বক ক্ষেত্র তৈরি করে। তাহলে সেখান থেকে হচ্ছে অনেক কিছু বের করা যায়। তো আমরা আপাতত এই ক্লাসের মধ্যে এই চুম্বক টুম্বক এবং চুম্বকত্ব এগুলো নিয়ে আলোচনা করব, এবং ক্লাসের সেকেন্ড হাফে শেষের দিকে আমরা হচ্ছে এই ইউনিটের পরীক্ষাটা নিয়ে কিছুটা আলোচনা করব এবং প্র্যাকটিক্যাল কিছু টিপস এন্ড ট্রিক্স এগুলো নিয়ে কথাবার্তা বলবো। তো তার আগে চলো আমরা চুম্বক নিয়ে আমাদের আলোচনাটা সেরে নিই, কিছু জেনে নিই, দেন আমরা হচ্ছে এই ইউনিট নিয়ে কথাবার্তাগুলো শুরু করব। তো চলো আমরা শুরু করি। তো ধরা যাক যে আমাদের হাতে একটি দণ্ড চুম্বক বা একটি বার ম্যাগনেট হচ্ছে এরকম। তাহলে এই বার ম্যাগনেট বা দণ্ড চুম্বকের জন্য নর্থ এবং সাউথ এই দুইটা পোল আমরা পাবো, উত্তর এবং দক্ষিণ মেরু। তো জিনিসটা দেখতে কিরকম হবে সেটা চাইলে আমরা এখানে দেখাতে পারি। সেটা হচ্ছে এই আমার হাতে হচ্ছে একটা দণ্ড চুম্বক। তাহলে এটা হচ্ছে একটা দণ্ড চুম্বক বা বার ম্যাগনেট। তাহলে এটাকে যদি আমি ঝুলাই, তাহলে সে মুক্তভাবে যদি ঘুরতে পারে, তাহলে সে উত্তর দক্ষিণ বরাবর অবস্থান নেয়। কেন সেটা করে? কারণ হচ্ছে পৃথিবীর নিজের একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, এবং এই চুম্বকটাকে স্বাধীনভাবে ঘুরতে দিলে সে ওই পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের সাথে বা চুম্বক ক্ষেত্রের সাথে নিজেকে অ্যালাইন করতে চায়, এক বরাবরে নিয়ে আসতে চায়। তাহলে দেখো, এই দিকটা হচ্ছে আমাদের উত্তর, ওই দিকটা হচ্ছে দক্ষিণ। তাহলে চুম্বকটাকে ঝুলিয়ে দিলে চুম্বকের লাল প্রান্তটা অর্থাৎ উত্তর মেরুটা উত্তরের দিকে থাকে, আর নীল প্রান্তটা অর্থাৎ দক্ষিণ মেরুটা দক্ষিণের দিকে থাকে। এই কথাটার মানে হচ্ছে আসলে আমাদের পৃথিবীর বা ভূচুম্বকের যে মেরু, সেটা কিভাবে, এইটা যদি আমাদের পৃথিবী হয়, তাহলে এটা হচ্ছে পৃথিবীর ভৌগোলিক উত্তর মেরু, আর এটা হচ্ছে পৃথিবীর ভৌগোলিক দক্ষিণ মেরু। তো আমাদের এই চুম্বকের নর্থ পোলটা কি হয়, এই ভৌগোলিক উত্তরের দিকে মুখ করে থাকে। তাহলে একটা চুম্বকের উত্তর মেরুকে আসলে আকর্ষণ করতে পারে অন্য একটা চুম্বকের দক্ষিণ মেরু। তার মানে এখানে পৃথিবীর ভূচুম্বক, যেটা ভূচুম্বকের দক্ষিণ মেরু অবস্থিত, আর এই দক্ষিণ মেরুকে আকর্ষণ করতে পারে অন্য একটা চুম্বকের উত্তর মেরু। তার মানে পৃথিবীর ভৌগোলিক দক্ষিণের কাছে আমাদের পৃথিবীর চৌম্বক উত্তর মেরু। তাহলে এইবার পৃথিবীর চৌম্বক মেরু বরাবর যদি আমি একটা লাইন টানি, সেটা হচ্ছে পৃথিবীর চৌম্বক অক্ষ বা ম্যাগনেটিক অ্যাক্সিস। আর যদি আমি পৃথিবীর ভৌগোলিক যে উত্তর আর দক্ষিণ সেই বরাবর যদি আমি একটা লাইন টানি, অর্থাৎ পৃথিবীর যে অক্ষকে কেন্দ্র করে ঘুরে, তাহলে সেটা হবে পৃথিবীর ভৌগোলিক অক্ষ বা জিওগ্রাফিক অ্যাক্সিস। এই দুইটা অ্যাক্সিসের মাঝে একটা ছোট্ট অ্যাঙ্গেল কাজ করে, ধরে নাও সেই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে এই থিটা অ্যাঙ্গেলটা হচ্ছে বিচ্যুতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, অর্থাৎ আমাদের ভৌগোলিক অক্ষ থেকে চৌম্বক অক্ষটা যত ডিগ্রি, সেটা হচ্ছে বিচ্যুতি কোণ। তাহলে এই বিচ্যুতি কোণের মানটা খুবই সামান্য, কিন্তু বিচ্যুতি কোণের মানটা আবার পুরোপুরি কনস্ট্যান্টও না, একটু একটু করে চেঞ্জ হয়। তাহলে এই যে পৃথিবীর একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে, এটা আমাদের অনেক কাজে লাগে। কি কি কাজে লাগে? যেমন কোন দিক উত্তর কোন দিক দক্ষিণ সেটা খুঁজে পাওয়ার জন্য আমরা এইভাবে একটা চুম্বক ঝুলিয়ে দিলে পৃথিবীর যে কোনো জায়গায় এই চুম্বক মেরুর সাথে এই চুম্বকটা নিজেকে অ্যালাইন করতে চাইবে। অ্যালাইন করতে চাইলে আমরা জেনে যাব উত্তর দক্ষিণ কোন দিকে। যেমন এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি এদিকে উত্তর, এদিকে দক্ষিণ। তার মানে ওই দিকটা হবে পশ্চিম, ওই দিকটা হবে পূর্ব। আমি যদি এটাকে অন্য কোনো দিকে ঘুরিয়ে দেইও, ও আস্তে আস্তে আবার আগের মতো হয়ে যাবে, নিজের জায়গায় ঠিকঠাক চলে আসবে। তো দিক নির্ণয় করা যায়। বাট এই চৌম্বক ক্ষেত্রটা আমাদেরকে আরেক দিক থেকে রক্ষা করে আসছে অনেক আগে থেকেই। সেটা হচ্ছে এই ম্যাগনেটিক ফিল্ড গুলো কি করে, সূর্য থেকে যখন চার্জ পার্টিকেল আসে অনেক জোরে, এই চার্জ পার্টিকেল গুলো এসে এই ম্যাগনেটিক ফিল্ডের কারণে এরকম ডেভিয়েট হয়ে বাইরের দিকে চলে যায়, এরকম বিচ্যুত হয়ে বাইরে দিয়ে চলে যায়, সরাসরি পৃথিবীতে আঘাত হানতে পারে না। তো এইভাবে এই সোলার উইন্ড থেকে বা এই সূর্য থেকে আসা চার্জ পার্টিকেল থেকে এই ম্যাগনেটিক ফিল্ড আমাদেরকে রক্ষা করে। তাহলে এখানে আমরা একটা টার্ম জানলাম, সেটা হচ্ছে বিচ্যুতি কোণ। আর আরেকটা টার্ম আমরা জানবো, সেটা হচ্ছে বিনতি কোণ। সেটা কিরকম? ধরা যাক এটা হচ্ছে পৃথিবীর এইটা হচ্ছে ম্যাগনেটিক অ্যাক্সিস বা চৌম্বক অক্ষ, এবং এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, চৌম্বক নর্থ চৌম্বক সাউথ। তাহলে এই যে ম্যাগনেটিক ফিল্ড, এটা কি সব জায়গায় ভূমির সাথে একই অ্যাঙ্গেল করে? না। এই জায়গায় দেখো ভূমির সাথে এরকম অ্যাঙ্গেল করে, এই জায়গায় ভূমির সাথে এরকম অ্যাঙ্গেল করে,
এই জায়গায় ভূমির সাথে আরেক রকম অ্যাঙ্গেল করে। তাহলে ধরে নাও আমরা এখন যেখানে আছি এখানে মাটির সাথে ম্যাগনেটিক ফিল্ড এইভাবে অবস্থিত। তাহলে এটা হচ্ছে মাটির সাথে যে মাটির সমান্তরাল লাইন বা ভূমির সমান্তরাল লাইন। তাহলে ভূমির সমান্তরাল রেখার সাথে এই মুহূর্তে আমাদের এখানে ম্যাগনেটিক ফিল্ডটা এরকম কোণাকুণি। তাহলে ভূমির সমান্তরাল রেখা থেকে ম্যাগনেটিক ফিল্ডটা যত ডিগ্রি নিচে নেমে থাকে সেটাই হচ্ছে বিনতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডিপ। তাহলে এটা হচ্ছে আমাদের বিনতি কোণ। তাহলে এটা হচ্ছে বি বা ভূচৌম্বক ক্ষেত্র। ভূচৌম্বক ক্ষেত্র হচ্ছে জাস্ট কয়েক মাইক্রোটেসলা লেভেলের হয়। তাহলে এইবার আমরা যদি এই বরাবর উপাংশ নেই আমরা পাবো বি কজ ডেল্টা এবং এই বরাবর পাবো বি সাইন ডেল্টা এরকম। তাহলে এইভাবে আমরা তার উপাংশ বের করতে পারি। তাহলে এই বি কজ ডেল্টা এটা হচ্ছে ভূচৌম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশ এবং বি সাইন ডেল্টা এটা হচ্ছে ভূচৌম্বক ক্ষেত্রের উল্লম্ব উপাংশ। এটাকে বলা হয় বিভি আর এটাকে বলা হয় বিএইচ। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বিভি বাই বিএইচ ইকুয়ালস আসবে tan ডেল্টা লম্ব বাই ভূমি। তাহলে এখান থেকে এই দুটো জানলে এটা জানা যায় বা এটা জানলে এই দুটোর অনুপাতটা বের করা যায়। তাহলে এই হচ্ছে এদের মধ্যে সম্পর্ক। তো এইভাবে এগুলোর কোন একটা মান জানলে বাকিটার মান আমরা চাইলে নির্ণয় করতে পারি। তো এইভাবে হচ্ছে আমরা এগুলোর মধ্যে সম্পর্কটা বের করতে পারি। এবারে আমরা যদি আরেকটা কাজ করি সেটা হচ্ছে এরকম, ধরা যাক কোন একটা জায়গায় আমরা একটা চুম্বককে উত্তর দক্ষিণ বরাবর ঝুলিয়ে দিলাম। যেমন একটু আগে আমি এই চুম্বকটাকে উত্তর দক্ষিণ বরাবর ঝুলিয়ে দিয়েছিলাম। তার একটা চুম্বককে উত্তর দক্ষিণ বরাবর ঝুলিয়ে দিলে সে আসলে কার দিকে মুখ করে থাকে? সে আসলে পৃথিবীর উত্তর দক্ষিণ মেরু বরাবর, অর্থাৎ চুম্বক উত্তর দক্ষিণ মেরু বরাবর মুখ করে থাকে। তো এখন ওই অবস্থায় সে ভূমির সাথে যত অ্যাঙ্গেল তৈরি করে সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ বা বিনতি কোণ। কিন্তু চুম্বকটা যদি ঠিক উত্তর দক্ষিণ বরাবর না থাকে, তার চেয়ে যদি সে অন্য অ্যাঙ্গেল তৈরি করে থাকে, তার চেয়ে অন্য অ্যাঙ্গেল তৈরি করে যদি থাকে, তখন সেক্ষেত্রে কি হবে? ধরা যাক উত্তর দক্ষিণ থেকে 30 ডিগ্রি দূরে, তখন কি হবে? তখন tan ডেল্টা যেটা আমরা লিখেছিলাম tan ডেল্টা ইকুয়ালস ছিল বিভি বাই বিএইচ। বিভি ঠিকই থাকবে কারণ উপরে এই উল্লম্ব অক্ষটা, উল্লম্ব অক্ষে আমরা কোনো পরিবর্তন করিনি। উত্তর দক্ষিণ দিক থেকে চুম্বকটা 30 ডিগ্রি ঘুরে গেল। তাহলে উত্তর দক্ষিণ দিক থেকে চুম্বকটা যদি 30 ডিগ্রি ঘুরে যায় তাহলে আনুভূমিক উপাংশ যেটা ছিল বিএইচ, সেটা 30 ডিগ্রি ঘুরে গেলে সেটা আর বিএইচ থাকবে না, সেটা হয়ে যাবে বিএইচ cos 30। ধরে নাও থিটা ডিগ্রিতে ঘোরাচ্ছি আমরা, তাহলে বিএইচ cos থিটা। তাহলে এইবার আমরা যে বিনতি কোণটা পাবো সেটা আসলে আপাত বিনতি। তাহলে এটা হচ্ছে tan ডেল্টা প্রাইম। তাহলে আমাদের ফর্মুলা আমরা চাইলে লিখতে পারি tan ডেল্টা প্রাইম ইকুয়ালস বিভি বাই বিএইচ। আমি একটু আগে কি লিখেছিলাম? tan ডেল্টা ডিভাইডেড বাই cos থিটা। তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এটাকে বলবো আমরা আপাত বিনতি বা অ্যাপারেন্ট ডিপ, আপাত বিনতি। এটাকে বলবো আমরা প্রকৃত বিনতি বা অ্যাকচুয়াল অ্যাঙ্গেল অফ ডিপ। আর এইটাকে বলবো চৌম্বক মধ্যতল থেকে বিচ্যুতি। চৌম্বক মধ্যতল থেকে বিচ্যুতি। চৌম্বক মধ্যতল থেকে বিচ্যুতি। তাহলে চৌম্বক মধ্যতল কি? উত্তর দক্ষিণ বরাবর যে তল। তাহলে চৌম্বক মধ্যতল হতে বিচ্যুতি। তাহলে চৌম্বক মধ্যতল হচ্ছে পৃথিবীর চৌম্বক উত্তর দক্ষিণ মেরু বরাবর আমরা ভূমির লম্ব যে তল কল্পনা করতে পারি সেটাই হচ্ছে চৌম্বক মধ্যতল। তাহলে এই পর্যন্ত বললাম। তো এবারে আমরা আসি এরপরে আর কি করা যায় সেটাতে। তো অলরেডি আমরা মাঝখানে অনেকগুলো কমেন্ট পড়িনি, অলরেডি অনেক কমেন্ট জমা হয়ে গিয়েছে। যখন আমি দেখতে পাচ্ছি ওহি কমেন্ট করেছো, সাহাব কমেন্ট করেছো, রনি, মাহমুদ, সেলিম আহমেদ, আরো অনেকে তোমরা এই ক্লাসটা দেখছো এবং কমেন্ট করেছো। তো যারা যারা অলরেডি কমেন্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখন ক্লাসটা দেখছো তারা এই ক্লাসটা শেয়ার করে দিতে পারো, তাহলে তোমার বন্ধুরাও এগুলো দেখতে পারবে। এবং একটু পরে আমরা কিছু এক্সপেরিমেন্টে যাব, আমরা কিছু এক্সপেরিমেন্ট দেখব প্র্যাকটিক্যালি, তাহলে এই জিনিসগুলো খুব ভালো করে মনে থাকবে। আর তাছাড়া ক্লাসের শেষে এই ইউনিট নিয়ে কিছু প্র্যাকটিক্যাল টিপস তো থাকবেই। তাহলে চলো আমরা এরপরে সামনে আগাই। যখন আমরা একটা ম্যাগনেটকে কোনো একটা জায়গায় রাখি তখন সে তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। সে ম্যাগনেটিক ফিল্ড কতটুকু হবে, সে ম্যাগনেটিক ফিল্ড কতটুকু হবে তা ডিপেন্ড করে আশেপাশের যে মিডিয়াম
সেই আশেপাশের মিডিয়ামের একটা প্রপার্টির উপরে। আশেপাশের মিডিয়ামের কোন প্রপার্টি? সেটা হচ্ছে ম্যাগনেটিক পারমিয়াবিলিটি বা চুম্বক প্রবেশ্যতা। তাহলে ধরা যাক একটা ম্যাগনেটকে তুমি এখানে রাখলে, হ্যাঁ, তো এই ম্যাগনেটটা থেকে একটা নির্দিষ্ট দূরত্বে যে ম্যাগনেটিক ফিল্ড বি তৈরি হলো, সেই বি ইকুয়ালস মিউ এইচ। এখানে বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র, বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্রের ইউনিট কি? টেসলা। আমরা আগেই জানতাম, একটু আগে ক্লাসে আমরা এই টেসলা নিয়ে আলোচনা করেছিলাম কিভাবে বি বের করতে হয় বিভিন্ন ক্ষেত্রে। মিউ হচ্ছে চৌম্বক প্রবেশ্যতা, মিউ হচ্ছে চৌম্বক প্রবেশ্যতা। আমরা শূন্যস্থানটা কিন্তু অলরেডি জানি, আমরা শুরুর ক্লাসে মিউ নট অর্থাৎ শূন্যস্থানের প্রবেশ্যতা ব্যবহার করেছি, তার মান ছিল 4 পাই ইনটু 10⁻⁷, একটা কনস্ট্যান্ট। আর এখানে মিউ বলতে আমরা বুঝেছি যে কোনো মিডিয়াম বা যে কোনো মাধ্যমের প্রবেশ্যতা। আর এই এইচ কে বলা হয় চৌম্বক তীব্রতা, এই এইচ কে বলা হয় চৌম্বক তীব্রতা। এইচ এর ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার, এইচ এর ইউনিটটা হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার। তাহলে এটা টেসলা, এটা অ্যাম্পিয়ার পার মিটার। তাহলে এইভাবে হচ্ছে আমরা এগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারি, বি ইকুয়ালস মিউ এইচ। তাহলে আমরা এক কাজ করি, এই চুম্বকটাকে যদি আমরা শূন্য স্থানে নিয়ে যাই, তাহলে যে ম্যাগনেটিক ফিল্ড পেতাম সেটা হতো বি নট ইকুয়ালস মিউ নট ইনটু এইচ। তাহলে কি কি চেঞ্জ হচ্ছে? শূন্য স্থানে নিয়ে যাওয়ায় ওই শূন্য স্থানের মিউ হয়ে যাচ্ছে মিউ নট। অন্য মিডিয়ামে থাকলে হয় মিউ, শূন্য স্থানে নিয়ে গেলে মিউ নট। তাই এটা চেঞ্জ হয়ে যাওয়ায় ম্যাগনেটিক ফিল্ডও চেঞ্জ হয়ে গেল। কোন একটা মিডিয়ামে ছিল বি, শূন্য স্থানে হয়ে যাবে বি নট। এবার তুমি এক কাজ করতে পারো, তুমি ওইটাকে এটা দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি এটা পাচ্ছ বি বাই বি নট ইকুয়ালস মিউ বাই মিউ নট। এটাকে তুমি লিখো মিউ আর। এই মিউ আর কে বলা হয় আপেক্ষিক প্রবেশ্যতা, আপেক্ষিক প্রবেশ্যতা। তাহলে এই আপেক্ষিক প্রবেশ্যতা মানে কি? আপেক্ষিক প্রবেশ্যতা মানে কোন একটা মিডিয়ামের প্রবেশ্যতা শূন্য স্থানের প্রবেশ্যতার তুলনায় কত গুণ বেশি, সেটাই হচ্ছে মিউ আর। তার মানে এখান থেকে আমরা লিখতেই পারি মিউ ইকুয়ালস মিউ নট ইনটু মিউ আর। যেমন ধরে নাও কোন একটা মিডিয়ামের মিউ আর হচ্ছে 1.5, তার মানে ওই মিডিয়ামে এই একই চুম্বককে রাখলে শূন্যস্থানে যত ম্যাগনেটিক ফিল্ড তৈরি হতো তার চেয়ে 1.5 গুণ বেশি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। তাহলে এটাই হচ্ছে আমাদের মিউ আর এর পরিচয়। তাহলে এই ফর্মুলা থাকলে আমরা এই ফর্মুলায় মান বসিয়ে যে কোনো দুইটা জানা থাকলে তৃতীয়টার মান বের করতে পারবো। তাহলে এই ফর্মুলাটা বি ইকুয়ালস মিউ এইচ এভাবে ব্যবহার করতে হয়। তাহলে আমরা হচ্ছে বি ইকুয়ালস মিউ এইচ এটা দেখলাম, এবং এর মধ্যে আমাদের আরো কিছু কমেন্ট জমা হয়েছে। যেমন আমি দেখতে পাচ্ছি আবু বকর সিদ্দিক, তারপর আমি দেখতে পাচ্ছি অনিক হাসান, জনি তালুকদার, ফারহানা হক হৃদয়, তোমরা কমেন্ট করেছো। এর মধ্যে জনি জানতে চেয়েছো কেমন আছি। হ্যাঁ জনি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো সবাই। হৃদয় থার্মোডাইনামিক্স এর উপর প্লেলিস্ট চেয়েছো, থার্মোডাইনামিক্স এর উপরে প্লেলিস্ট যেগুলো আছে সেগুলো চাই তুমি আবার দেখতে পারো, এবং সামনে আমরা আরো করব। তুলি আমাদের ক্লাসটা দেখছো, হাই তুলি। তারপর আমি আরো দেখতে পাচ্ছি আরো অনেকে কমেন্ট করেছো। যেমন আমি দেখতে পাচ্ছি রকিবুল হাসান সাব্বির, তুমি কমেন্ট করেছো। নাজমুস সাকিব তন্ময়, সুজন কমেন্ট করেছো। তারপর ইব্রাহিম আলী, ইব্রাহিম জানতে চেয়েছো হল ইফেক্ট কি, হল প্রভাব। আমি একটু পরে হল ইফেক্টে যাচ্ছি। তাহলে এইটুকু আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে আমি এইটা মুছে দিচ্ছি, দিয়ে আমরা অন্য আরেকটা টার্ম এখন দেখব, সেটা হচ্ছে আই বা ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি বা চৌম্বকায়ন তীব্রতা। এটা কিরকম? দেখো ব্যাপারটা খুবই সোজা। একটা ম্যাগনেট তুমি এখানে রাখলে, এই ম্যাগনেটের মেরু বা পোলের একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি থাকে, মেরু শক্তি। যদি মেরু শক্তি বেশি হয় তাহলে ম্যাগনেটটা স্ট্রং ম্যাগনেট, যদি মেরু শক্তি কম হয় তাহলে ম্যাগনেটটা উইক ম্যাগনেট। এরকম ভাবে কাজ করে জিনিসটা। তাহলে ধরা যাক মেরু শক্তি হচ্ছে এম, দুই মেরু শক্তি সমান থাকে, একটা প্লাস একটা মাইনাস, নর্থ পোলেরটা প্লাস সাউথ পোলেরটা মাইনাস। এই দুই মেরুর মধ্যে দূরত্বকে বলা হয় টুয়াইস এল। এইবার যে কোনো এক মেরুর মেরু শক্তি আর চুম্বকের যে চৌম্বক দৈর্ঘ্য টুয়াইস এল, এদের গুণফলকে বলা হয় চৌম্বক ভ্রামক বা ম্যাগনেটিক মোমেন্ট। এটা হচ্ছে চৌম্বক ভ্রামক, চৌম্বক ভ্রামক বা ম্যাগনেটিক মোমেন্ট। তুমি যদি কোনো একটা চুম্বকের চৌম্বক ভ্রামক বা ম্যাগনেটিক মোমেন্টকে তার আয়তন দিয়ে ভাগ করো, তাহলে কি পাও? তাহলে যেটা পাও সেটা হচ্ছে একক আয়তনে চৌম্বক ভ্রামক। একক আয়তনে চৌম্বক ভ্রামককেই বলা হয়
চৌম্বকায়ন তীব্রতা বা ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি। চৌম্বকায়ন তীব্রতা বা ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি। তাহলে ব্যাপারটা কিরকম? ধরা যাক কোনো একটা লোহার টুকরাকে তুমি চুম্বকে পরিণত করলে, তাহলে তার প্রতি একক আয়তনে যে চৌম্বক ভ্রামক তৈরি হবে সেটা হচ্ছে তার ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি। এবার মনে করো তুমি একটা নিকেলের টুকরাকে আবার চুম্বকে পরিণত করলে, তাহলে এবার সেই নিকেলের টুকরারও মনে করো চৌম্বক ভ্রামক একই আসলো, কিন্তু নিকেলের টুকরার ধরে নাও আয়তনটা কম। তার মানে কি? তার জন্য আই এর ভ্যালু বেশি আসবে। তার মানে লোহার চেয়ে নিকেল আরো বেশি মাত্রায় চুম্বকে পরিণত হয়েছে। এই জন্যই এই আইটাকে বলা হয় চৌম্বকায়ন তীব্রতা। তাহলে চৌম্বকায়ন তীব্রতা হচ্ছে একক আয়তনে চৌম্বক ভ্রামক। তাহলে এই টার্মটা আমরা জানলাম, চৌম্বকায়ন তীব্রতা। এরপরে আমরা নতুন আরো একটা টার্ম জানবো, সেটা হচ্ছে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি বা চৌম্বক গ্রাহিতা। যে মিডিয়ামের চৌম্বক গ্রাহিতা যত বেশি, ওই মিডিয়ামে শূন্যস্থানের তুলনায় তত বেশি বেশি ম্যাগনেটিক ফিল্ড বা তত এক্সট্রা ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয়। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছি আমি আর অনেকে কমেন্ট করেছো, যেমন সোহান রহমান কমেন্ট করেছো, আইমান সাদিক কমেন্ট করেছো, হাই আইমান। তারপর আমি দেখতে পাচ্ছি রিমি কমেন্ট করেছো, তারপর সাকেরা আক্তার কমেন্ট করেছো, জোয়া আমাদের ক্লাসটা দেখছো, হাই জোয়া। তাহলে দেখো আমরা এখন কি করব, আরেকটা নতুন টার্ম শিখবো, সেটা হচ্ছে কাই এম বা ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি বা চৌম্বক গ্রাহিতা। তাহলে এই কাই এম হচ্ছে আই বাই এইচ। আই কি ছিল? চৌম্বকায়ন তীব্রতা। এইচ কি ছিল? চৌম্বক তীব্রতা। তাহলে চৌম্বকায়ন তীব্রতা এবং চৌম্বকায়ন তীব্রতা এবং চৌম্বক তীব্রতা, এই দুইটার যে অনুপাত, এই অনুপাতটাকে বলা হয় কাই এম বা ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। তাহলে এই ব্যাপারটা আমি আরেকটু বলি। সাসেপ্টিবিলিটির একেবারে ফিজিক্যাল মিনিং হচ্ছে একটা চুম্বককে তুমি ধরো শূন্য স্থানে রাখলে, ফলে যতটুকু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেই চুম্বকটাকে তুমি যদি কোনো একটা মিডিয়ামে রাখো, তাহলে যত গুণ এক্সট্রা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় সেটাই হচ্ছে কাই এম। যেমন একটা উদাহরণ দেই, মনে করো আমার কাছে এখন 5 টাকা আছে, আমি বললাম তোমার কাছে আমার চেয়ে 3 গুণ টাকা বেশি, তাহলে তোমার কাছে কত টাকা? অনেকে হয়তো রেডিলি অ্যান্সার দিয়ে দিবে যে ভাইয়া 15 টাকা। না, 15 টাকা না, আমার কাছে যত টাকা তোমার কাছে 3 গুণ বেশি টাকা। তা আমি কিন্তু বলিনি যে আমার 3 গুণ টাকা তোমার কাছে, 3 গুণ বেশি। তাহলে 5 টাকা হচ্ছে 5 টাকা, তার 3 গুণ কত? 15 টাকা। তাহলে 5 টাকার চেয়ে 15 টাকা বেশি মানে কত টাকা? 20 টাকা। তাহলে এই যে যত গুণ বেশি সেটা হচ্ছে কাই এম। তাহলে দেখো কোন একটা মিডিয়ামে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় বি, আর শূন্যস্থান যদি থাকতো এখানে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হতো বি নট। তাহলে বি নটের তুলনায় বি কত গুণ বেশি? কাই এম গুণ এক্সট্রা বা বাড়তি। তাহলে এত গুণ বাড়তি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এখানে। তাহলে ইকুয়েশনটা এরকম আসে, তাহলে বি ইকুয়ালস বি নট প্লাস কাই এম ইন্টু বি নট। এবার চাইলে তুমি এক কাজ করতে পারো, তুমি বি নট দিয়ে ভাগ করে দিতে পারো। তাহলে কি আসবে? এখানে 1 আসবে, এখানে কাই এম আসবে, আর এখানে বি নট দিয়ে ভাগ করলে কি হয়? বি নট দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে, উভয় পাশে বি নট দিয়ে ভাগ করো। বি বাই বি নট কত? একটু আগে আমরা লিখেছিলাম মিউ আর। বি বাই বি নট মনে পড়ে? বি বাই বি নট ইকুয়ালস মিউ বাই মিউ নট ইকুয়ালস মিউ আর, এটা লিখেছিলাম আমরা। তাহলে বি বাই বি নট কত হবে? মিউ আর। এখানে কত হবে? 1। এখানে কত হবে? কাই এম। তাহলে মিউ আর হচ্ছে 1 প্লাস কাই এম। তাহলে এখান থেকে বের করে ফেলা যায় কোন একটা মিডিয়ামে মিউ আর কত হবে। তাহলে এইভাবে হচ্ছে এই হিসাবটা করা যায়। তাহলে এটা হচ্ছে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি বা কাই এম এর পরিচয়। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা কাই এম বা ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি পর্যন্ত করেছি। তাহলে অলরেডি এটা অনেকে লিখেও ফেলেছো, যেমন আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ ইব্রাহিম আলী তুমি লিখে ফেলেছো যে মিউ আর ইকুয়ালস 1 প্লাস কাই এম। তারপর সাকেরা আক্তার কমেন্ট করেছো, সুমন প্রামাণিক কমেন্ট করেছো, কাজী মাসুদ কমেন্ট করেছো। তোমরা সবাই এই ক্লাসটাতে জয়েন করেছো এবং আমাদের সাথে এই ক্লাসটা করছো। তারপর আরো অনেককে আমি দেখতে পাচ্ছি, যেমন মোহাম্মদ ইব্রাহিম আলী, খালিদ হাসান সাজিন তোমরা কমেন্ট করেছো। তাহলে এইটুকুতে আমরা দেখলাম যে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি বা চৌম্বক গ্রাহিতা কিভাবে কাজ করে এটা। এরপরে আমরা যে জিনিসটা দেখতে পারি সেটা হচ্ছে হল ইফেক্ট বা হল ভোল্টেজ কিভাবে কাজ করে। সেটা হচ্ছে এরকম, ধরা যাক
এইটা হচ্ছে একটা কন্ডাক্টর। এই কন্ডাক্টরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমাদের জানা। ধরে নাও এর দৈর্ঘ্য হচ্ছে এল, এর প্রস্থ হচ্ছে ডি এবং এর পুরুত্ব হচ্ছে টি। এবার ধরে নাও এখানে একটা কারেন্ট যাচ্ছে, এই বরাবর কারেন্টটা যাচ্ছে হচ্ছে আই। তাহলে এখানে যে প্লাস কিউ চার্জ থাকবে সে কোন বরাবর যাচ্ছে? এই বরাবর যাচ্ছে ভি বেগে। ভি হচ্ছে কন্ডাক্টরের ভিতরে চার্জের বা আধান বাহকের তারণ বেগ, ড্রিফট ভেলোসিটি। তাহলে এই ড্রিফট ভেলোসিটি যদি কারো মনে না থাকে আমি একটু মনে করিয়ে দেই। I ইকুয়ালস এন এ ভি কিউ, এরকম একটা ফর্মুলা ছিল চলতরিতে, যেখানে I হচ্ছে কন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্ট, এন হচ্ছে কন্ডাক্টরের প্রতি একক আয়তনে আধান বাহকের সংখ্যা। যেমন মেটাল হলে এন হচ্ছে আধান বাহকের বলতে কি বুঝাবে? ইলেকট্রন বুঝাবে। তাহলে প্রতি একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা। এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এরিয়া অফ ক্রস সেকশন। ভি হচ্ছে ইলেকট্রনের তারণ বেগ বা চার্জ বাহকের তারণ বেগ। কিউ হচ্ছে প্রতিটা আধান বাহকের চার্জ। তাহলে এইভাবে হচ্ছে আমরা এই কোশ্চেনটা লিখতে পারি। তো যাই হোক, এখানে এই কন্ডাক্টরের এল এই বরাবর হচ্ছে কারেন্ট যাচ্ছে আই, আর এই যে কন্ডাক্টরের টি অর্থাৎ পুরুত্ব, এই পুরুত্ব বরাবর ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে বি। তাহলে কারেন্টের সাথে ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে? লম্ব বরাবর। তাহলে এইবার কারেন্ট এবং ম্যাগনেটিক ফিল্ড উভয়ের সাথে লম্ব বরাবর, অর্থাৎ এই ডি বরাবর একটা ভোল্টেজ তৈরি হবে। এই ভোল্টেজটাই হচ্ছে হল ভোল্টেজ VH। এই হল ভোল্টেজের দুইটা ফর্মুলা। হল ভোল্টেজকে একভাবে লেখা যায় BVD, এভাবে লেখা যায়। আবার হল ভোল্টেজকে আরেকভাবে লেখা যায় হল ভোল্টেজ ইকুয়ালস BI/NTQ। তাহলে শুরুর ফর্মুলা দিয়ে যদি আমরা লিখি হল ভোল্টেজ BVD, বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, যতটুকু ম্যাগনেটিক ফিল্ড আমি অ্যাপ্লাই করলাম। ভি হচ্ছে এই চার্জ বা ইলেকট্রনের বা ধরো হোলের আর কি, যদি পজিটিভ চার্জ হয় তাহলে ইলেকট্রন বা হোলের তারণ বেগ, সেটা হচ্ছে ভি। তাহলে বি জানলাম ম্যাগনেটিক ফিল্ড, ভি হচ্ছে আধান বাহকের তারণ বেগ বা ড্রিফট ভেলোসিটি, আর এই ডি হচ্ছে এই কন্ডাক্টরের প্রস্থ। এই ডি টুকু হচ্ছে কন্ডাক্টরের প্রস্থ। তাহলে হল ভোল্টেজ VH ইকুয়ালস BVD। এবার নিচের যে ফর্মুলাটা হল ভোল্টেজ VH ইকুয়ালস BI/NTQ, এই সূত্র অনুযায়ী আমরা বের করতে পারবো হচ্ছে হল ভোল্টেজ কতটুকু হয়। সেক্ষেত্রে B হচ্ছে চৌম্বক ক্ষেত্র আগের মতোই, I হচ্ছে কারেন্টের পরিমাণ, এই যে I কত কারেন্ট যাচ্ছে সেই I, N হচ্ছে আবারও আগের মতোই প্রতি একক আয়তনে আধান বাহকের সংখ্যা, T হচ্ছে থিকনেস বা পুরুত্ব, Q হচ্ছে প্রত্যেকটা আধান বাহকের চার্জ। তাহলে এছাড়া আমি আরো অনেকের কমেন্ট পেয়েছি, যেমন কমেন্ট করেছে মোহাম্মদ ইব্রাহিম আলী, আরফাত হোসেন রাইয়ান, তারপর আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ শরীফুল ইসলাম কমেন্ট করেছো। তো এই পর্যন্ত আমরা যা দেখলাম তা হচ্ছে আমরা হল ভোল্টেজটা বের করতে পারবো। এই ফর্মুলার মাধ্যমে আমরা হল ভোল্টেজটা বের করতে পারবো। এবারে আমরা আরেকটা জিনিসে আসি, সেটা হচ্ছে আমরা সবাই ডায়াম্যাগনেট, প্যারাম্যাগনেট এবং ফেরোম্যাগনেট এদের নাম শুনেছি। তো ডায়াম্যাগনেটের বৈশিষ্ট্য কি? ডায়াম্যাগনেটের বৈশিষ্ট্য হচ্ছে এটাকে নরমালি চুম্বকে আকর্ষণ বা বিকর্ষণ করে না, কারণ ডায়াম্যাগনেটের ভিতরে দুই বিপরীত দিকে ঘূর্ণায়মান ইলেকট্রন সমান সমান থাকে, একটা আরেকটার চুম্বকত্বকে নষ্ট করে দেয়। তাই বাইরে থেকে চুম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করলে খুব একটা আকর্ষণ বিকর্ষণ করে না বা একেবারে করেই না। কিন্তু যদি অতিরিক্ত শক্তিশালী চুম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করি তখন ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে ওই শক্তিশালী চুম্বক ক্ষেত্রটা সামান্য বিকর্ষণ করে। যেমন আমাদের পরিচিত ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল হচ্ছে পানি। এছাড়া কি আছে? তারপরে ধরো পাইরোলাইটিক কার্বন, এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল। তাহলে শক্তিশালী চুম্বকে এদেরকে বিকর্ষণ করা সম্ভব। আর প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালের উদাহরণ হচ্ছে মনে করো ধরো অ্যালুমিনিয়াম। তাহলে এখানে কি হয়? প্যারাম্যাগনেটকে নরমাল বা কম শক্তিশালী চুম্বকে আকর্ষণ বা বিকর্ষণ কিছু না করলেও অনেক শক্তিশালী চুম্বক তাকে হালকা পাতলা আকর্ষণ করে। আর ফেরোম্যাগনেটকে যে কোনো চুম্বক খুব ইজিলি আকর্ষণ করতে পারে, ফেরোম্যাগনেটকে খুব ইজিলি আকর্ষণ করতে পারে। যেমন ধরো এখানে হচ্ছে আমার হাতে একটা ধাতব কয়েন, এটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। আমি যদি চুম্বকের সাহায্যে এই কয়েনটাকে স্পর্শ করি তাহলে কি হবে? তখন এই ম্যাগনেটটা এই কয়েনটাকে আটকে রাখতে পারবে, কারণ আকর্ষণ করবে। এটা একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। তাহলে এটার মধ্যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এবং ওর নিচের পোল তৈরি হয়। তাহলে এরা পরস্পরকে আকর্ষণ করে ধরে রাখতে পারে।
তাহলে এটা হচ্ছে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের একটা উদাহরণ। তো এটা মোটামুটি উইক ম্যাগনেট, তো আমরা চাইলে আরো স্ট্রঙ্গার ম্যাগনেটও ইউজ করতে পারি। আমরা যদি আরো স্ট্রঙ্গার ম্যাগনেট ইউজ করি, যেমন ধরা যাক আমার হাতে এখন কিছু নিওডাইমিয়াম ম্যাগনেট আছে। এই নিওডাইমিয়াম ম্যাগনেটকে এগুলোকে বলা হয় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কৃত্রিম চুম্বক, নিওডাইমিয়াম বোরন আয়রন। তো আমাদের হাতের এই ম্যাগনেটগুলো খুব ছোট হলেও এরা প্রচন্ড রকম শক্তিশালী। অ্যাকচুয়ালি এরা এতই শক্তিশালী, আমি যদি এই ম্যাগনেটটাকে কোনো হার্ড ডিস্কের খুব কাছে নিয়ে যাই এবং ওই হার্ড ডিস্কের উপরে একটু নাড়াচাড়া করি, তাহলে খুব ভালো চান্স আছে যে ওই হার্ড ডিস্কের সমস্ত ডাটা করাপ্ট হয়ে যাবে, ডাটাগুলো নষ্ট হয়ে যাবে। এবং এটাকে যদি আমি কোনো অ্যানালগ ঘড়ির কাছে নিয়ে যাই, তাহলে ঘড়ির কাঁটা তৎক্ষণাৎ বন্ধ হয়ে যাবে। সো ইলেকট্রনিক ডিভাইসে এই স্ট্রং ম্যাগনেটগুলো যথেষ্ট ক্ষতি সাধন করতে পারে। তাহলে এবার দেখো এই ম্যাগনেটগুলো এই কয়েনগুলোকে খুব ইজিলি আকর্ষণ করতে পারে। শুধু তাই না, এটাকে ও এতটাই আকর্ষণ করতে পারে যে এটার আকর্ষণে নিচের এই মেটালটা এত বেশি ম্যাগনেটাইজড হয়ে যায়, সে চাইলে আরো একটা মেটালকে ধরে রাখতে পারে এবং চাইলে আমরা তার নিচে আরো একটা মেটাল দিয়ে ধরে রাখতে পারবো। তাহলে এই ছোট ম্যাগনেটটা আরো অনেকগুলো কয়েনকে চাইলে এইভাবে আটকে ধরে রাখতে পারবে। তাহলে এটা হচ্ছে খুবই স্ট্রং ম্যাগনেট। তো এবার এই স্ট্রং ম্যাগনেট গুলো দিয়ে আমরা চাইলে একটা এক্সপেরিমেন্ট করে দেখাতে পারবো, সেটা হচ্ছে হিস্টেরেসিস। তোমরা অনেকেই হিস্টেরেসিস লুপটা দেখেছো, কিন্তু হয়তো ব্যাখ্যাটা অনেকে ঠিকমতো বুঝেনি। তাহলে আমরা একটু হিস্টেরেসিস লুপটা ব্যাখ্যা করার চেষ্টা করি। দেখো এদিক বরাবর আমরা অ্যাপ্লাই করব ধরে নাও H, আর এদিক বরাবর আমরা নিলাম B, বা তুমি চাইলে I নিতে পারো, আমরা চাইলে B ও নিতে পারি, আমরা চাইলে I ও নিতে পারি, ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটিও নিতে পারি। ধরো আমি I নিলাম, ওকে, যে কোনোটা নেওয়া যায়। এবার আমরা আস্তে আস্তে যদি এরকম করি, একটা এই কয়েনের অনেক দূর থেকে এই ম্যাগনেটটাকে কাছে আনতে থাকি, তাহলে H এর পরিমাণ কি বাড়তে থাকবে? ওই যে কেন B ইকুয়ালস মিউ H, তাহলে H যত বাড়বে, চুম্বক কাছে আনার সাথে H যত বাড়বে B তত বাড়বে। B বাড়লে কি বাড়বে? I বাড়তে থাকবে। তাহলে এটার ম্যাগনেটাইজেশন আস্তে আস্তে বাড়তে থাকবে। বাড়তে বাড়তে এটাকে যত কাছে আনবো, ম্যাগনেটাইজেশন বেড়ে একটা লেভেলে এসে স্থির হয়ে যাবে। তাহলে এরকম করে ম্যাগনেটাইজেশন বেড়ে বেড়ে একটা লেভেলে এসে স্থির হয়ে যাবে। এই অংশটাতে চলে আসলে আমরা বলি এই মেটালটা স্যাচুরেটেড হয়ে গিয়েছে বা সম্পৃক্ত হয়ে গিয়েছে। এবার আমরা যদি এই চুম্বকটাকে এখন দূরে সরাই, চুম্বকটাকে আমরা আস্তে আস্তে আবার দূরে সরাই, দূরে সরিয়ে ফেললে কি হবে? H কমে যাচ্ছে। এটাকে দূরে সরালে H কমে যাচ্ছে, কিন্তু H কমে গেলে I কিভাবে কমে? I আর আগের লাইন বরাবর কমে না, I হচ্ছে অল্প একটু কমে। তাহলে অল্প একটু কমলে এই যে অনেকখানি থেকে গেল, যতখানি থেকে যায় সেটাকে বলা যায় রিটেনটিভিটি বা রেমন্যান্স বা অবশেষ। তাহলে এই অবশেষ দূর করার উপায় কি? দূর করার উপায় হচ্ছে এই চুম্বকটা যে আমি দূরে নিয়ে গেলাম, তাকে উল্টা করে আবার কাছে আনা। উল্টা করে কাছে আনলে কি হবে? বিপরীত দিকে H অ্যাপ্লাই করা শুরু হবে। বিপরীত দিকে H অ্যাপ্লাই করলে এটা কমে শূন্য হয়ে যায়। বিপরীত দিকে যতটুকু H অ্যাপ্লাই করলে এটা কমে শূন্য হবে, তাকে বলা হয় কোয়ার্সিভ ফোর্স। তাহলে এবার যদি আরো H দেই বিপরীত দিকে, অর্থাৎ উল্টা চুম্বকটাকে আরো কাছে আনি, তাহলে এই লাইনটা এইভাবে গিয়ে এদিকে স্যাচুরেটেড হয়ে যাবে। তাহলে এদিকে স্যাচুরেটেড হয়ে গেলে এখন কি করব? এই উল্টা চুম্বকটাকে আবার বিচ্ছিন্ন করে দূরে নিয়ে যাই, তাহলে এই -H কমে যাবে। কমে গেলে আবার এখানে কিছুটা রিটেনটিভিটি বা রেমন্যান্স থেকে যাবে। তারপর চুম্বকটাকে আবার আগের মতো সোজা করে কাছে নিয়ে আসি, তাহলে আবার এই রিটেনটিভিটিটুকু 0 হয়ে যাবে। আরো কাছে আনতে থাকলে এটা স্যাচুরেটেড হয়ে যাবে। অর্থাৎ এরকম একটা লুপ তৈরি হবে, এটাই বারবার চলতে থাকবে। তাহলে এবার আমি মাঝখানে লাইনটা একটু ডট ডট দিয়ে দেই, কারণ এই লাইনটাতে সে একবারই যাবে। তাহলে এই যে একটা প্যাটার্ন তৈরি হচ্ছে লুপের মতো, এটাই হচ্ছে হিস্টেরেসিস লুপ। তাহলে এইবার আমরা একটা এক্সপেরিমেন্ট করি। আমরা প্রথমে এই চুম্বকটাকে কাছে আনবো, কাছে আনতে আনতে গায়ে ঠেকিয়ে দিব। গায়ে ঠেকিয়ে দিলে ও ঠাস করে স্যাচুরেটেড হয়ে গেল। এবার যদি এই চুম্বকটা সরিয়ে দেই, তারপরেও কিছুটা ম্যাগনেটিজম এর মধ্যে থেকে যাবে না? যদি থেকে যায়, তাহলে সেই থেকে যাওয়া ম্যাগনেটিজম দিয়ে সে আরেকটা কয়েনকে এরকম করে তুলে ধরে রাখতে পারবে। কিন্তু যখন আমি দূর থেকে চুম্বকটাকে উল্টা করে কাছে আনবো, অর্থাৎ -H অ্যাপ্লাই করব, তখন হচ্ছে এটা 0 হয়ে যাবে। 0 হয়ে গেলে সে কি নিচের কয়েনটাকে আর ধরে রাখতে পারবে? অ্যানসারটা হচ্ছে না, পারবে না। তাহলে দেখো এটাই আমরা এখন এক্সপেরিমেন্ট করব।
আমরা প্রথমে এই ম্যাগনেট দিয়ে এটাকে স্যাচুরেট করলাম। কিভাবে বুঝলাম স্যাচুরেটেড হয়ে গিয়েছে? কারণ এই ম্যাগনেট এটার গায়ে লাগানো, আর কাছে আনা সম্ভব না, এবং এটা খুবই স্ট্রং ম্যাগনেট। তো আমরা ধরে নিতেই পারি এই কয়েনটা, প্রথম কয়েনটা স্যাচুরেটেড। এইবার আমরা এই ম্যাগনেটটাকে সরিয়ে নিচ্ছি আস্তে আস্তে। এই ম্যাগনেটটাকে সরিয়ে নেওয়ার পরেও সে নিচের কয়েনটাকে ধরে রাখতে পারে। বাট যখনই আমি উপরের ম্যাগনেটটাকে উল্টা করব, তখন হচ্ছে এই ম্যাগনেটিক ফিল্ডটা জিরো হয়ে যাবে। এই দেখো, ম্যাগনেটিক ফিল্ড জিরো হয়ে গেল এবং নিচের কয়েনটা পড়ে গেল। তাহলে যারা খেয়াল করনি তাদের জন্য আমি এক্সপেরিমেন্টটা আবার করি। তাহলে দেখো, ম্যাগনেট দিয়ে আমি এই কয়েনটাকে স্যাচুরেট করলাম, সেই স্যাচুরেটেড কয়েনটা নিচের কয়েনটাকে ধরে রাখলো, সম্পৃক্ত হয়ে গিয়েছিল এটা। তাহলে এবার এটাকে সরিয়ে ফেললে, ম্যাগনেটটাকে সরিয়ে ফেললেও কিছুটা চৌম্বকত্ব আমাদের প্রথম কয়েনে থেকে যায়। সেই থেকে যাওয়া চৌম্বকত্ব দিয়ে, আমার হাত নড়ে গিয়েছিল, তাহলে দেখো এই থেকে যাওয়া চৌম্বকত্ব দিয়ে সে নিচের কয়েনটাকে ধরে রাখতে পারে। তাহলে আবার দেখো, এটা আমি সরিয়ে নিচ্ছি, এই থেকে যাওয়া চৌম্বকত্ব দিয়ে সে নিচের কয়েনটাকে ধরে রাখে। বাট উপরের কয়েনটাকে উল্টা করলে সেই চৌম্বকত্ব নষ্ট হয়ে যায় এবং আমাদের কয়েনটা নিচে পড়ে যায়। তাহলে আশা করি এই পার্টটুকু তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে হচ্ছে আমরা হিস্টেরেসিস কার্ভ দেখে আগে থেকে অনেক কিছু প্রেডিক্ট করতে পারি। তো এই রকম করে হচ্ছে হিস্টেরেসিস কার্ভটা কাজ করে। তো আমরা এখন যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা এই ইউনিটের পরীক্ষাটা নিয়ে কিছু কথা বলতে চাই। তো যারা যারা অলরেডি আমাদের ক্লাসটা এতক্ষণ ধরে করছো তারা জানো যে এই ইউনিটের পরীক্ষা হতে যাচ্ছে। তো সেই পরীক্ষা নিয়ে আমরা কিছু প্র্যাকটিক্যাল টিপস এন্ড ট্রিক্স নিয়ে কথা বলতে চাই। লাইক পরীক্ষার হলে যাওয়ার আগে কি করা উচিত, কি করা উচিত না, বা অ্যাকচুয়ালি কি কি বিষয়ের দিকে লক্ষ্য রাখা উচিত। অবশ্যই যে কোনো পরীক্ষা দিতে যাওয়ার আগে যে কাজটা অবশ্যই করবে সেটা হচ্ছে পরীক্ষার হলে কি কি নিয়ে যাওয়া অ্যালাউড আর কি কি নিয়ে যাওয়া অ্যালাউড না সেটা অবশ্যই দেখে নিয়ে যেতে হবে। যেমন কোন কোন পরীক্ষায় ক্যালকুলেটর অ্যালাউড, আবার এই ইউনিটের পরীক্ষায় ক্যালকুলেটর অ্যালাউড না। সো কোথায় কোনটা অ্যালাউড কোনটা অ্যালাউড না এই জিনিসটা লিস্টটা তুমি আরেকবার দেখে যাবে যে আমি এটা এটা নিতে পারবো, এটা এটা নিতে পারবো না। লাইক তোমার হচ্ছে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, এই জিনিসগুলো কিছু কিছু ক্ষেত্রে নেওয়া লাগে, তাহলে সেই জিনিসগুলো তোমাকে অবশ্যই নিতে হবে। খাতা কলম পেন্সিল এগুলো নিতে হবে। এবং বিভিন্ন পরীক্ষার বিভিন্ন রকম রুলস থাকে। যেমন কোথাও কোথাও অবশ্যই বলে যে উত্তরটা তোমাকে বল পয়েন্ট কলম দিয়েই দিতে হবে। তাহলে যেখানে বল পয়েন্ট কলম দিয়ে বৃত্ত ভরাট করতে বলা হচ্ছে তোমাকে, সেখানে তোমাকে বল পয়েন্ট কলম দিয়ে বৃত্ত ভরাট করতে হবে। সেখানে তুমি যদি পেন্সিল দিয়ে পূরণ করে আসো তাহলে কিন্তু হবে না ব্যাপারটা। তাহলে এই জিনিসগুলো সতর্ক থাকতে হবে। এবং যে কোনো জায়গায় যখন অবজেক্টিভে তোমরা অ্যান্সার দাও তখন অনেক অনেক বৃত্ত ভরাট করতে হয়। সো বৃত্ত ভরাট করতে গেলে যেসব ক্ষেত্রে খেয়াল রাখা উচিত সেটা হচ্ছে তুমি যেখানে তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার বা যে কোনো আইডি নাম্বার পূরণ করবে খুবই সতর্কতার সাথে সেটা দেখে পূরণ করবে। কারণ ভুল হয়ে গেলে হয়তো কিছু ক্ষেত্রে ঠিক করার চান্স থাকে, কিন্তু তাতে যে সময়টুকু নষ্ট হবে পরীক্ষার সেটা তুমি কিছুতেই আর ফেরত পাবে না। সো এইটা খুব সাবধানে নিজে দেখে শুনে বুঝে পূরণ করে ফেলবে। তারপর যখন উত্তর করবে, ধরা যাক তোমাকে পরপর 4টা সাবজেক্টের উত্তর অ্যান্সার করতে হবে 4টা কলামে। ধরা যাক এটা হচ্ছে বাংলা, এটা হচ্ছে ইংলিশ, বা এটা হচ্ছে ম্যাথ, এটা হচ্ছে ধরো বায়োলজি, এটা মনে করো হচ্ছে ফিজিক্স, তারপর ধরো কেমিস্ট্রি, এরকম। এখন মনে করো তুমি দাগাবে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এগুলো তুমি দাগাবে। তাহলে এইগুলো পাশাপাশি কলামে পূরণ করে ফেললে। আবার মনে করো কেউ হচ্ছে বায়োলজি না দিয়ে ইংলিশ দিবে, ধরে নাও, তখন কি করবে? মাঝখানের এই কলমটা কিন্তু বাদ যাবে। তুমি ইংলিশ পূরণ করলে, বৃত্ত ভরাট করলে, তারপরে ম্যাথ পূরণ করলে, বৃত্ত ভরাট করলে, এরপর তোমার পূরণ করার কথা ফিজিক্স। তুমি আর খেয়াল করোনি যে ফিজিক্সের কলাম এইটা, তুমি বায়োলজির কলামে যদি ফিজিক্স পূরণ করে দাও তাহলে তো সব নাম্বারই কাটা যাবে, কিছু পাচ্ছ না। তাহলে এই জিনিসটা এক কলামের উত্তর আরেক কলামে যাতে আমরা না দেই, এটা মারাত্মক ভুল। তাহলে এইটা করলে তুমি একদম ধরা খেয়ে যাবা, তাহলে এই কাজটা করা যাবে না। আরেকটা ভুল যেটা অনেকের প্রায়ই হয় সেটা হচ্ছে আমরা যখন পরপর সিরিয়ালে অনেকগুলো অ্যান্সার করি অনেক সময় সিরিয়াল ব্রেক করি। যেমন ধরো আমরা সাপোজ আমরা হচ্ছে 10 নাম্বার অ্যান্সার দিব, 11 দিব, 12 দিব, 13। তাহলে 10-এর আমি অ্যান্সার করলাম হচ্ছে ক, ঠিক আছে, আমি 10-এর ক অ্যান্সার করলাম। 11-এর আমি অ্যান্সার করলাম খ। আমি 12-এর অ্যান্সার জানি না, তাহলে 12 আমি স্কিপ করব, 12 দিব না, 13 এর পরে দিব। 13-এর অ্যান্সার হচ্ছে ক,
আমি 13 পূরণ করতে গিয়ে এই 12 তে 13 পূরণ করে ফেললাম। এই ভুলটা কেন হচ্ছে? কারণ 12 আমার পূরণ করার কথা না, আমি 12 অ্যান্সার জানি না, আমি পরেরটাই করব, কিন্তু উত্তর দিতে গিয়ে পরপর সিরিয়ালে উত্তর দিয়ে আসছিলাম বলে এখানে 12 তে পূরণ করে ফেললাম, সিরিয়াল ব্রেক করা। এই ভুলটা খুবই কমন, এটা অনেকের ভুল হয়, এই ভুলটা করা যাবে না। অর্থাৎ এক কলামেরটা যে কলামে অ্যান্সার দেওয়ার কথা সেই কলামে অ্যান্সার দিতে হবে, আর হচ্ছে এই ভুলটা করা যাবে না, সিরিয়াল ব্রেক করা। আর কখনো পরীক্ষার হলে গিয়ে যদি দেখো যে তোমার সিটটাই একটু সমস্যা, যে সিটে যেখানে বসলে সেখানে হচ্ছে লিখতে গেলে সিট প্রচন্ড রকম কাঁপে, বা সিট আসলে নড়বড়ে, ঠিকমতো বসা যাচ্ছে না, সেগুলো আগেই টিচারকে বলে নিতে হবে। তো আগেই টিচারকে বলে নিলে হয়তো তোমার পরীক্ষা শুরু হওয়ার আগে সেই ব্যবস্থাটা করা যাবে। আর অবশ্যই তুমি যখন ক্যালকুলেটর নিয়ে বা কলম পেন্সিল নিয়ে পরীক্ষা দিতে যাবে, ধরো কলম নিয়ে বৃত্ত ভরাট করবে, তোমার কাছে একটাই কলম, তারপর হঠাৎ দেখলে কলমের কালি শেষ, তখন? সুতরাং এই জিনিসগুলো আগে থেকে চেক করে পরীক্ষার হলে যাওয়াটা ভালো। এবং পরীক্ষার হলে যখন পরীক্ষা দিচ্ছ তখন জাস্ট তোমার এই প্রশ্ন এবং তোমার উত্তর দেয়া ছাড়া অন্য কোনো দিকে তোমার নজর দেওয়ার দরকার নেই। একদম ফুল কনসেন্ট্রেশন নিয়ে তুমি এই পরীক্ষাটা দিলে। আশেপাশে তাকানো কিংবা আশেপাশে কি হচ্ছে বা কোনো নয়েজ হচ্ছে কিনা এগুলোতে তোমার মন দেওয়ার কোনো দরকার নেই, তুমি জাস্ট ঠান্ডা মাথায় নিজের পরীক্ষাটা দিবে। আর প্রথমে যেটা বলেছিলাম যে কারো যদি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো পূরণ করতে ভুল হয়ে যায় কোনো ক্রমে, যদিও এটা খুব সতর্ক থাকা উচিত, তারপরে যদি কোনোভাবে ভুল হয়ে যায়, সাথে সাথে তোমার ইনভিজিলেটর যে টিচার থাকবে, টিচারকে ইনফর্ম করতে হবে বিষয়টা, যে এটা তুমি পূরণ করতে গিয়ে ভুল করে ফেলেছো, সো এটা এখন আর ঠিক করার যদি অপশন থাকে তাহলে যাতে জিনিসটা ঠিক করে দেয়া হয়। এবং কিছু কিছু ক্ষেত্রে লেখা থাকে যেখানে বৃত্ত ভরাট করা ছাড়া অন্য কোন রকম দাগ বা চিহ্ন দেয়া যাবে না, এমনকি ভুলেও যাতে ওরকম কোনো দাগ বা চিহ্ন কোনোভাবে পড়ে না যায়। যেখানে যেটা ইনস্ট্রাকশন, তোমাকে অবশ্যই সেই ইনস্ট্রাকশন ফলো করে চলতে হবে। তাহলে এরকম করে ইনস্ট্রাকশন গুলো ফলো করে তুমি যদি পরীক্ষাগুলো দাও, আশা করি নিরাপদে ভালো মতো পরীক্ষাগুলো দিতে পারবে। এবং চলাফেরা করার সময় অবশ্যই সাবধানে থাকা উচিত। যেমন রাস্তা পার হওয়ার সময়, এটা শুধু পরীক্ষার সময় না, এটা সব সময় জীবনে সব ক্ষেত্রেই মেনে চলা উচিত। তুমি রাস্তা পার হচ্ছ, আশেপাশে ডানে বামে তাকিয়ে রাস্তা পার হবে। তারপর ধরো তুমি খাবার খাচ্ছ, অস্বাস্থ্যকর কিংবা নোংরা খাবার বা এরকম রাস্তার খাবার দাবার, এগুলো এই মুহূর্তে অ্যাভয়েড করাটাই ভালো, বলা যায় না কখন কি অসুখ বিসুখ হয়ে যায়। তারপর হচ্ছে ধরো এখন তুমি অনেক ঠান্ডা পানি খেয়ে জ্বর বাঁধিয়ে ফেললে, তাহলে তুমি সবকিছু পারার পরেও পরীক্ষার হলে গিয়ে শুধুমাত্র শারীরিক অসুস্থতার কারণে ঠিকমতো পরীক্ষাটা দিয়ে আসতে পারবে না। তো এই বিষয়গুলো যাতে আমরা সবাই একটু খেয়াল রাখি, একটু নিরাপদে থাকার চেষ্টা করি এবং একটু সুস্থ থাকার চেষ্টা করি। এবং এই মুহূর্তে আসলে যেহেতু পরীক্ষা খুবই সামনে, সন্নিকটবর্তী, পরীক্ষা ঘনিয়ে এসছে, তো এই মুহূর্তে একটু টেনশন হওয়াটাই স্বাভাবিক, বরং টেনশন না হলেই অস্বাভাবিক ব্যাপার। সো টেনশন হবেই, এটা স্বাভাবিক, কিন্তু টেনশনকে খুব বেশি পাত্তা দিয়ে ফেললেও আবার অসুবিধা। অনেকে হচ্ছে পরীক্ষার হলে গিয়ে নার্ভাস হয়ে যায়, বলে যে মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়, যে প্রশ্ন থেকে হঠাৎ করে অ্যান্সার মনে পড়ে না। তো এইগুলো আসলে টেনশন থেকে হয়, নার্ভাসনেস থেকে হয়। তো খুব বেশি নার্ভাস হয়ে গেলেও চলবে না। তুমি ধরো সাথে করে পানি নিয়ে গেলে, তুমি একটু পানি খেয়ে নিলে, নার্ভাসনেস কিছুটা কেটে যাবে। তো এত নার্ভাস হওয়ার কিছু নেই, তুমি ঠান্ডা মাথায় পরীক্ষা দিলে তোমার সেরা পারফরমেন্সটা সেখানে দেখিয়ে আসতে পারবে। তো এগুলো ছিল হচ্ছে কি কি করবে কি কি করবে না এই ধরনের বিষয়। তো আমরা এই জিনিসগুলো নিয়ে আজকে একটু কথা বলে ফেললাম সুযোগ পেয়ে। তো আমরা আজকে দুইটা ক্লাসে যা করলাম সেটা হচ্ছে চুম্বক এবং চৌম্বকত্ব নিয়ে, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, এগুলো নিয়ে কথা বললাম। এবং তোমাদের সামনে যে এই ইউনিটের পরীক্ষা সেটা নিয়ে কিছু প্র্যাকটিক্যাল টিপস এন্ড ট্রিক্স নিয়ে কথাবার্তা বললাম। তো আপাতত আমরা এই পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো করে পরীক্ষা দাও, সুস্থ থাকো এবং সবার ফলাফল আশানুরূপ হোক, এটাই আমরা প্রত্যাশা করি, এটাই সবার থেকে আমাদের আশা। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আমাদের ক্লাসটা এখানেই শেষ করছি।